ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলোয় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি বাংলাদেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব পথিকৃৎ নাট্যজন মামুনুর রশিদের কাছে। মামুনুর রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠান শৈশব দিয়ে শুরু করি, কিন্তু আপনারটা শুরু করব ফুটবল দিয়ে। শুনতে পেলাম আপনি নাকি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক একটা বড় কারণ হচ্ছে যে চে গুয়েভারার জন্ম হয়েছিল আর্জেন্টিনায়, সেই কারণেই আমি আর্জেন্টিনার সমর্থক। তারপরে তো ম্যারাডোনা ছিল সেই দলে, এবং মানে বিশ্বের ফুটবল সংস্কৃতিতে ম্যারাডোনা এবং আর্জেন্টিনা একটা বড় ধরনের উজ্জ্বল নাম হয়ে আছে। খেলা দেখতেও ভালো লাগে। খেলা দেখতেও ভালো লাগে। আর ম্যারাডোনার তো ওই যে ঐতিহাসিক সেই যুদ্ধের সময় ইংল্যান্ডের সঙ্গে, ওইটা একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক স্টেটমেন্টও ছিল। হ্যাঁ, অবশ্যই। ইংল্যান্ডের সাথে ওদের যে দ্বীপ, তার একটা যুদ্ধ চলছে, আবার মাঠে খেলা চলছে, আমরা দেখেছি খুবই করে। আবার মেসির খেলা এত ভালো যে মুগ্ধ না হয়ে, বিস্মিত না হয়ে পারা যায় না। আচ্ছা, আমরা ব্রাজিলও ভালো, আমি পেলেরও খুব সমর্থক। হ্যাঁ, ব্রাজিলও খুব ভালো। হ্যাঁ, পেলে, ওরে বাপরে, তার খেলা দেখে আমরা যে কি মুগ্ধ হতাম। তো এবার যেমন ইরানকে ওই জন্যে অন্তর থেকে একটা সমর্থন এসেই যায়, এত অত্যাচার করছে টিমটার উপরে। একদিন আগে যেতে পারবে, খেলা শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে বের হয়ে যেতে পারবে, তারপরেও তারা ভালোই খেলছে। হ্যাঁ, এবং একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে মাঠে কি পরিমাণ সমর্থক তাদের। যখন ইরানের পায়ে বুট বল লেগে আছে, যখন ইরানের হাতে বল, ইরানের কোর্টে যখন বল, তখন সমস্ত মাঠ ভেঙে পড়ছে তাদের সমর্থনে। তার মানে এখনো নির্যাতিতের পক্ষে মানুষ দাঁড়ায়, নিপীড়িতের পক্ষে। হ্যাঁ, ওইটা ফুটবল সমর্থনের ক্ষেত্রে ওটা হয়। বড় দলের বাইরে আমরা ছোট দলগুলোকে সমর্থন করতে থাকি। তো আপনার জন্ম 1948 সালের 29শে ফেব্রুয়ারি টাঙ্গাইলের তল্লা গ্রামে? না, টাঙ্গাইলের পাইকরা হচ্ছে আমার মাতুলালয়ে। সে মাতুলালয়ে জন্ম আমার। তারপর সেখান থেকে তো আমার বাবা চাকরি করতেন, মানে পোস্ট অফিসে পোস্টমাস্টার ছিলেন। ওনার পোস্টিং ছিল ফুলপুরে, ময়মনসিংহের অন্তর্গত। সেই ফুলপুরে আমার প্রথম লেখাপড়া শুরু হয় হাতে খড়ি। আপনার আব্বার নাম কি? হারুনুর রশিদ খান। আর আপনার আম্মার নাম কি? রোকেয়া খানম। বাবা বলতেন না আব্বা বলতেন? আব্বা বলতাম, আর মাকে মা বলতাম। মা এখনো জীবিত আছেন। এবং একটা জিনিস ভেবে দেখো যে মায়ের জন্ম 30-এর দশকে, 1930-এর দশকে। তখন তার নাম রেখেছিল রোকেয়া। তার মানে বেগম রোকেয়ার প্রভাবটা আমাদের মধ্যবিত্ত সমাজে কি ব্যাপক ছিল। ওর ফুপুরা নাম রেখেছিল, মানে ওর ফুপুরা মানে হচ্ছে আরেক আগের জেনারেশন, মানে বেগম রোকেয়ার সমবয়সী হবে, তো তখন রেখেছিল রোকেয়া। তো এইটা আমার কাছে খুবই আনন্দের এবং বিস্ময়ের যে ওই সময়ে বেগম রোকেয়া কিরকম জনপ্রিয় ছিলেন, তার প্রভাবটা কত ইতিবাচকভাবে আমাদের মধ্যে পড়েছে। সেই প্রভাবটা আমরা যারা 60-এর দশকের ছাত্র, 50-এর দশক থেকে লেখাপড়া শুরু হলো, কিন্তু 60-এর দশকের আমরা যারা ছাত্র, তাদের কাছে বেগম রোকেয়া কীরকম একটা উজ্জ্বলতর নাম। এবং নারী স্বাধীনতার কথা যখনই আসে, তখন কিন্তু বেগম রোকেয়ার নামটা আমরা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের বা দুই বাংলারই মুসলমান নারীরা যে লেখাপড়া করলেন, এটা তো বেগম রোকেয়ার প্রায় একার চেষ্টায় শুরু হলো। এবং শুরু হলো একটি অনুন্নত জায়গা থেকে, রংপুরের এক গ্রাম। সেখানে তিনি লিখছেন তার লেখায় যে আমরা সকাল হলো এটা বুঝতে পারতাম পাখির কিচিরমিচিরে। তার মানে চারিদিকে গাছপালা, এর মধ্যে এখনো আছে, পায়রাবন্দে গেলে আপনি এখনো সেই অবস্থা আছে। এবং আমি যতই পড়ি সুলতানাস ড্রিম ইংরেজিতে লেখা, ততই অবাক হই যে নিশ্চয়ই সারা পৃথিবীতে কিন্তু বেগম রোকেয়ার মূল্যায়নটা নতুনভাবে শুরু হয়েছে, যেটা জীবনানন্দ দাশের ক্ষেত্রেও হয়েছে, লালনের ক্ষেত্রেও পুনরাবিষ্কার হচ্ছে। লালনের ক্ষেত্রে আমি এর মধ্যে আমেরিকা গিয়েছিলাম এবং সেখানে ক্লিন্টন সিলি
হুম ওনার সর্বশেষ বই হুম বরিশাল অ্যান্ড বিয়ন্ড, হুম সেটার প্রকাশনা উৎসব হচ্ছিল, আমিও তার মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু ওই যান্ত্রিক কারণে যোগাযোগটা হলো না। হুম হুম। তো সেখানেও জীবনানন্দ দাশের উনি নিজেও অনুবাদ করে ইয়ে করে সারা বিশ্বে একটা পরিচিতি করিয়েছেন। এবং আহ, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা নতুন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটু একটা আন্তর্জাতিক স্বীকৃতি আরেকটু দরকার, এত আরেকটু ভালো লিখেছেন। আমি তো পুতুল নাচের ইতিকথার কোনো তল পাই না, আমি অনেকবার পড়েছি এবং তল পাই না। তল পাই না। এবং এই যে তিন ব্যানার্জি, জি। মানিক, বিভূতি, তারাশঙ্কর, এই তিন ব্যানার্জির যে বাংলা সাহিত্যে যে অবদান, আমার মনে হয় যে এগুলো যদি তখন অনুবাদ হতো তাহলে এরা নোবেল পুরস্কার পেত। তারাশঙ্করের নাম 1971-72 সালে নোবেলের শর্ট লিস্টে এসেছিল, এটা এখন বের হয়েছে। জি। আচ্ছা, বিভূতিভূষণ পাওয়া উচিত ছিল নোবেল পুরস্কার। যে এই তিনজনই পেতে পারতেন। কি ব্যাপক তার অভিজ্ঞতা! এবং একটা ঔপন্যাসিক 3 লাইনের মধ্যে 3টা জেনারেশনের কথা বলে দিচ্ছে, হুম, পথের পাঁচালী হুম। 3টা জেনারেশনের কথা বলে দিচ্ছে। আচ্ছা, আমরা আপনার শৈশবের মধ্যে আসি। আচ্ছা। আপনার প্রাইমারি স্কুল কোথায়? আমার প্রাইমারি স্কুলে যে বললাম ফুলপুরে শুরু হয়েছিল, তারপরে? তারপর আমার বাবা ট্রান্সফার হয়ে গেলেন, চলে এলেন টাঙ্গাইলে। জি। টাঙ্গাইলে তখন মহকুমা, এসে ভর্তি হলাম বল্লা স্কুল। বল্লা বলে একটা জায়গা আছে, খুব বর্ধিষ্ণু গ্রাম এবং তন্তুবাই সম্প্রদায়ের গ্রাম। এবং ওখানে থেকে তারপর আবার চলে গেলাম ক্লাস 6-এ পড়ার সময় চলে গেলাম এলেঙ্গা। এলেঙ্গা এখন তো সবাই চেনে, বাংলাদেশের উত্তরবঙ্গের হ্যাঁ, আমরা যখন রংপুর থেকে আসি, এলেঙ্গা এলো মনে হয় এলেনগা। এলেঙ্গা। এবং এলেঙ্গা তখন, আজকে যে এলেঙ্গা দেখো, আমি যখন ছাত্র ছিলাম একটি দোকানও ছিল না ওখানে, একটি কিছু ছিল না। একটা টং ঘর ছিল, ছোট্ট একটা টং ঘর ছিল, এবং ওখান দিয়ে সারাদিনে 2টো বাস। ওই সময় টাঙ্গাইল থেকে ঢাকা আসতে কতক্ষণ লাগতো? সারাদিন। সকালবেলায় আমরা রওনা দিতাম, ময়মনসিংহ যেতাম। ময়মনসিংহ থেকে একটা লোকাল ট্রেন ছিল বেলা 11টার সময়, 11টা, 11:30টায়। ওইটা 6টার দিকে এসে ঢাকায় পৌঁছাতো। এখন বলেন আপনার ম্যাট্রিক মাধ্যমিক পরীক্ষা যেটা বলি, হ্যাঁ, সেটা কত সালে কোন স্কুল থেকে? আমি 63 সালে ওই বল্লা করোনেশন, আবার আমার বাবা বল্লায় ট্রান্সফার হলেন, এবং বল্লা করোনেশন হাই স্কুল একটা 1911 সালে প্রতিষ্ঠা, সেই স্কুল থেকে আমি এসএসসি করলাম, প্রথম এসএসসি। তার আগে ম্যাট্রিক বলতো, 62 সাল পর্যন্ত ম্যাট্রিকুলেশন, এবং 62 সালে ক্লাস 9-এ একবার পরীক্ষা দিতে হতো, এবং ক্লাস 10-এ আবার পরীক্ষা দিতে হতো। আবার পরবর্তী বছরগুলিতে আবার এটা উঠে যায়, তখন একটাই পরীক্ষা হতো। তোমরা যে পরীক্ষা দিয়েছো আর কি, একটা করে পরীক্ষা হতো। তারপর আপনার কলেজ কোথায়? আচ্ছা, এরপরে আমি ভর্তি হলাম এগ্রিকালচার ইউনিভার্সিটি, কিন্তু বেশি দিন থাকলাম। তখন কি সেটা ম্যাট্রিক করেই করা যেত? ম্যাট্রিক করেই করা যেত। তারপরে ঢাকায় এলাম, নানান সংকট, আমার অর্থনৈতিক আপনি তো সংকট। পলিটেকনিক পড়েছেন। হ্যাঁ, এরপরে পলিটেকনিক। আদিতে আপনি ইঞ্জিনিয়ার ছিলেন। ইঞ্জিনিয়ার। তারপরে তো পলিটেকনিক পাস করা, সেটা ঢাকায়? ঢাকা পলিটেকনিক। তখন পলিটেকনিক ছিল মাত্র, ওটার নামই ছিল ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট। একটা ছিল, আমাদের সময় বোধহয় দুটো হলো। ক্যাম্পাসটা কোথায় ছিল? ক্যাম্পাসটা তেজগাঁয়। তেজগাঁতে। খুব সুন্দর, বিশাল জায়গা জুড়ে একটা অডিটোরিয়াম ছিল, যে অডিটোরিয়ামটা আমার নাটক শেখার। হ্যাঁ, সেটাই আমি বলছি, আপনি প্রথম মঞ্চে উঠলেন নাটক করতে কবে? আচ্ছা, এইটা আরো আগে, সেটা স্কুলে থাকতেই হয়েছে। আর এখানে এসে আমি নাটক লিখতাম। হ্যাঁ, আমার এই যাত্রাপালা দেখে দেখে আমার মনে হয়েছিল যে অভিনেতারা পৃথিবীর সর্বশক্তিমান একটা লোক, মানুষকে হাসাচ্ছে, কাঁদাচ্ছে, হ্যাঁ, এবং যা বলছে বিশ্বাস করছি। এই যে ইরানের খরজুর বিথি, আমাদের কল্পনায় ভেসে আসতো ইরানের খরজুর বিথি, মানে খেজুর গাছের শাড়ি। হ্যাঁ, সোহরাব রুস্তম পালা দেখে আমি এত মুগ্ধ হয়েছিলাম, এবং শেষ দৃশ্যে যে করুণ পরিণতিটা হলো, এটা দেখে আমরা কেঁদেছি, দর্শকরা কেঁদেছি। তো তখন আমার মনে হয়েছিল যে এই রুস্তম সোহরাবকে হত্যা করলো, সোহরাব
গা ঝাড়তে ঝাড়তে চলে গেল, কিন্তু আমার কল্পনায়, আমার চিন্তায় কিন্তু রয়ে গেল যে সোহরাব মারা গেছে। অর্থাৎ ওরা যা কিছু করছে তাই আমরা বিশ্বাস করছি, এরকম শক্তিশালী। এরপরে আমার ধারণা হলো যে আবার এই ওরা যা কিছু অভিনয় করে এটা প্রম্পট হয়, তার পেছনে একজন লেখক আছে। তখন তো নাট্যকার বুঝি নাই, লেখক। এই লেখকটা আরো শক্তিশালী। কাজেই ঢাকায় আসার পরে আমি খুঁজতাম যে এই আকাশবাণী শুনতাম, সেখানে নাটক হতো, ঢাকা রেডিওতে নাটক হতো, অসাধারণ সব নাটক। এবং আমার ধারণা হয়েছিল যে ঢাকায় বোধহয় কলকাতার মতোই প্রতিদিন নাটক হয়। কিন্তু সেটা খুব হতাশ করলাম আমি। এই মাহবুব আলী ইনস্টিটিউট একটা ছিল, ওখানে মাঝে মাঝে নাটক হতো, আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা বার্ষিক নাটক হতো। তা আমি তো নাটক লিখলাম। 1965 সালে প্রথম দিকে নাটকটি মঞ্চস্থ হলো আমাদের কলেজে। আপনার তখন 17 বছর বয়স। হ্যাঁ, সেই নাটকটা খুব জনপ্রিয় হলো। এবং নাম কি? মহানগরীতে একদিন। বাহ, মনে আছে এখনো। তারপরে তো সেই নাটক হওয়ার পর মাথায় ঢুকে গেল যে নাটকই লিখতে হবে। ইতিমধ্যে টেলিভিশন এসে গেছে 64 সালের শেষের দিকে। টেলিভিশনে এখন টেলিভিশনের নাটক হয়, সেই নাটক দেখি, এবং এটা একটা স্বপ্নের মতো জায়গায় দাঁড়িয়ে গেল যে মঞ্চে নাটক করব, টেলিভিশনেও নাটক লিখব। তো 68 সালের দিকে টেলিভিশনে নাটক লেখা শুরু করলাম। এবং আমার নাটকের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু প্রযোজকের নামটা মনে আছে, আব্দুল্লাহ ইউসুফ ইমাম। আপনি কি নাটকটা লিখে তার সঙ্গে দেখা করলেন কিভাবে? এইটা একটা দীর্ঘ প্রক্রিয়া। প্রথমে আব্দুল্লাহ মামুনের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, জামান আলী খানের সাথে দেখা করার চেষ্টা করলাম, নাটক দিলাম। তারপরে জামান আলী খান বললেন যে এক কাজ করেন, আপনি তো নাটক লিখছেন, আপনি আমজাদ হোসেনের সঙ্গে আমি বলে দিচ্ছি, তার সঙ্গে যান। আমজাদ হোসেনের পেছনে অনেক ঘুরলাম, নাটক আর হয় না। আমজাদ হোসেন তখন আবার জহির রায়হানের পেছনে ঘুরতেন নাকি? জহির রায়হান, এবং আমজাদ ভাইয়ের সাথে জহির রায়হানের ওখানে গিয়েওছি। তখন বেহুলা হচ্ছে, বেহুলার গান কম্পোজ করছেন আলতাফ মাহমুদ। আমি সেখানে একটা বালক হিসেবে অবাক বিস্ময়ে দেখছি যে একটা গান কি করে কম্পোজ হয়। তো আমজাদ ভাইয়ের সাথে অনেক ঘোরাঘুরি করলাম, হলো না। শেষে আব্দুল্লাহ ইউসুফ ইমামকে আমি একটা পাণ্ডুলিপি দিলাম। উনি তখন মঞ্চে অভিনয় করতেন, এর আগে ফিল্ম করেছেন, খুব আবেগপ্রবণ লোক। উনি স্ক্রিপ্ট পড়ে বললেন, তুমি দেখা করো আমার সাথে বাসায়। তো গোপীবাগের বাসায় গেলাম। তিনি বললেন যে ঠিক আছে, তুমি লেখো, আমার সামনে লেখো। একটা কঠিন কাজ, সামনে লিখবো কি করে? আপনার প্রথম টেলিভিশন নাটক লেখার কথা বলছিলেন যে ইমাম সাহেব বললেন এখানে বসে লেখো। হ্যাঁ 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 হ্যাঁ, লিখতাম, পড়ে শোনাতাম, ঠিক আছে তবে একটু আরেকটু বাড়াও, একটু কমাও, এই বলতেন। এবং উনি খুব মানে শেষ অঙ্ক নাটকটার নাম, এবং উনি খুব খুশি হলেন। এরপরে বেশ কিছু নাটক ওনার প্রযোজনায় করেছি। এরপরে তো অনেক প্রযোজকের নাটক করেছি, সৈয়দ সিদ্দিক হোসেন। এবং শেষে এসে একটা বড় কাজ এলো, সেটা হচ্ছে তোমার শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক করব। আব্দুল্লাহ মামুন আমাকে বললেন যে এটা প্রথমবার একটা, হ্যাঁ সংসপ্তক তো দুইবার হয়েছে, প্রথমবার একটা। বললেন যে তোমাকে এটা করতে হবে। আমি তো এই এমনি এত বড় উপন্যাস, এটার নাট্যরূপ, তারপরে আবার শহীদুল্লাহ কায়সার, একটা স্বপ্নের মানুষ, তিনি তখন জীবিত। এবং আমার কাজ হচ্ছে যে আমি নাট্যরূপ দিয়ে ওনাকে নিয়ে সকালবেলায় শোনাতাম খায়েরটুলির বাসায়। একটা বড় অ্যাট্রাকশন ছিল আমার, যে ভাবি সকালবেলায় শহীদুল্লাহ কায়সার খেতেন ছানা, তা ওই গেলে আমাকে একটু ছানা দিত, তো এই ছানা খেতাম। তারপর আমি চেষ্টা করতাম ওই আমি যতটুকু লিখেছি এটা শোনাবো। কিন্তু উনি এত ব্যস্ত ছিলেন, ফোনের পর ফোন আসতে শুরু করতো, এবং ওনার একটা বড় কাজ ছিল সকালবেলায়,
যে সুমি কায়সার, ওকে দুধ খাওয়াতেন। এই দুধ খাওয়ানো, তখন তো ও অনেক শিশু, হ্যাঁ, দুগ্ধবর্ষী শিশু। দুধ খাওয়াতেন, বলতেন যে আচ্ছা শোনো, রাখো, চলো বিয়েতে যাই, সংবাদ অফিসে যাই। তো ওনারও একটা ফক্সওয়াগন গাড়ি ছিল, উনি নিজেই চালাতেন। তো সংবাদে নিয়ে যেতেন, সংবাদে নিয়ে রুমে। সংবাদের অফিসটা তখন পুরনো ঢাকায়, এই বংশাল। তো সেই নিউজ প্রিন্টের পথ ধরে এইখানে কিছু পড়ে আছে, ওইখানে একটা পড়ে আছে, এই করে ওনার রুমে ঢুকতাম। ওনার রুমে ঢোকার পরে আর সময় হতো না, এত চারদিক থেকে লোকজন আসা শুরু করতো। তো ঠিক আছে, এটা করে ফেলো। তো করে ফেলতাম, উনি দেখতেন নাটকটা। একবার একটা বিঘ্ন ঘটলো, সেটা হচ্ছে যে ফতেল ওহানি যিনি অভিনয় করতেন ওখানে, ফতেল ওহানি অসুস্থ হয়ে হসপিটালে চলে গেল। এখন আমরা কি করব? তখন একটা আমি এবং আব্দুল্লাহ মামুন মিলে একটা করলাম যে রমজান, সেটা এটিএম শামসুজ্জামান করত। রমজান ওখানে একটা লাইনে উল্লেখ ছিল যে সে রেঙ্গুনে গিয়ে অনেক কুকীর্তি করে এসেছে। আমরা রেঙ্গুনে চলে গেলাম, রেঙ্গুনের একটা সেট বানানো হলো এবং রেঙ্গুনে চলে গেলাম। এবং লোহানী ভাই অসুস্থ হওয়া না পর্যন্ত বেশ কটি এপিসোড রেঙ্গুনে করলাম। তো উনি তখন ছিলেন, উনিও ছিলেন না, ওনাকে যে জিজ্ঞেস করবো, উনি তখন রাওয়ালপিন্ডিতে। তো ফিরে আসার পর বোধহয় কেউ তাকে বলেছে যে আরে আপনার উপন্যাসে নাই এরকম একটা রেঙ্গুন করে ফেলছে। তো উনি খুব ক্ষুব্ধ হয়ে ফোন করলেন আব্দুল্লাহ মামুনকে যে কি করছো তোমরা, আমার উপন্যাস উল্টো পাল্টা করছো তোমরা। তো বলো যে আমরা তাহলে আসি, আপনাকে স্ক্রিপ্টগুলো দেখাই। স্ক্রিপ্ট দেখে কি হবে, তাহলে আপনি ইয়েটা দেখেন, নাটকটা দেখেন। ঠিক আছে। তখন নাটক দেখার জন্য টেলিভিশনে আসতে হতো, এই মোটা মোটা এক একটা টেপ। টেলিভিশনে দেখে খুব খুশি হয়েছে। হ্যাঁ, খুশি হয়ে পিঠ চাপড়ালেন আমাকে, যে এই স্ক্রিপ্টগুলো আমাকে দাও। কেন কায়সার ভাই? আমার পরবর্তী সংস্করণ এইগুলো আমি যুক্ত করব। খুবই আপনার, আরে তখন তো আপনার বয়স বেশি না। না না, 18 বছর 19 বছর বয়স। তারপরে তো খুব খুশি হলাম। এরপরে সংসপ্তকটা 71-এর প্রথম দিকেই বন্ধ হয়ে গেল। তখন আন্দোলন, গণ আন্দোলন, চারিদিকে আর্টিস্টরা আসতে পারছে না, ধর্মঘট, এই সেই। আপনি যে আবার বিশ্ববিদ্যালয়ে পড়লেন, এমএ করলেন, এগুলি কত সালে করলেন? এগুলি পরেই 68, ওই সময় 69-এর প্রথম ঢাকায় সংগঠিতভাবে মঞ্চ নাটক কবে করলেন? 72 সালে। 72 সালে, সেটা তো তাহলে আরণ্যক দিয়ে শুরু করলাম। আচ্ছা, তাহলে তার আগে আমরা একটু মুক্তিযুদ্ধে যাই। মুক্তিযুদ্ধের সময় তো আপনি তো বীর মুক্তিযোদ্ধা। 25শে মার্চ আমি ঢাকায়, ওই দিন আমি আটকা পড়ে গেছিলাম এই সামাদ সাহেবের বাড়ি। সামাদ সাহেব মানে রোজি সামাদ। তখন উনি সূর্যগ্রহণ বলে একটা ছবির স্ক্রিপ্ট করছিলাম আমি। তো আটকা পড়ে গেলাম, থেকে গেলাম। সে ভয়ঙ্কর রাত। ওনার বাসাটা ছিল গ্রিন রোডের, এখন যে ওই যে বেতের কিছু দোকান টোকান আছে, ওই জায়গায় ছিল বাসা, এখন রাস্তার পাশে। আমরা ট্যাঙ্কের শব্দ শুনতে পাচ্ছি, ট্যাঙ্ক দিয়ে যে ব্যারিকেড উঠিয়ে দিচ্ছে সেগুলো শুনতে পাচ্ছি, গুলির শব্দ শুনতে পাচ্ছি। আর খুঁজছি যে পেছন দিকে কোনো রাস্তা আছে কিনা, কারণ রোজি সামাদ তখন খুব জনপ্রিয় অভিনেত্রী। ওরা যদি এটা জানতে পারে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, যে পেছন দিক থেকে ওনাকে বের করে দেওয়া যায় কিনা, এরকম ভাবছিলাম। খাইনি সারা রাত, পরের দিনও খাইনি, পানি খাচ্ছি শুধু, এমন ভয়। তারপর তো 26 তারিখ গেল, 27 তারিখে 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করলো। আমি তখন থাকতাম গুলিস্তানের ওখানে একটা রেলওয়ের ডিভিশনাল মেডিকেল অফিসারের বাড়িতে, আমার এক বন্ধুর ভগ্নিপতি, ওই বাড়িতে থাকতাম। তো ওখানে চলে আসবো, পথে কতগুলো লোমহর্ষক ঘটনা দেখলাম। আমার কেন কৌতূহল হলো যে কাঁচা বাজারে যাই তো, নিউ মার্কেটে কাঁচা বাজারে যেয়ে দেখলাম যে যারা মাংসের কাজ করেন, কসাই, তারা গুলিবিদ্ধ, হাতটা পড়ে আছে, গরুর রক্ত, মানুষের রক্ত একাকার হয়ে গেছে।
বেশ কয়েকজন। এরপরে এলাম যে নীলখাতে এখন একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পটা দেখলাম যে ঝাঁঝরা করে রেখে গেছে একটা ঘর, ভিতরে দেখলাম যে দুজন মানুষ নিহত পড়ে আছে। হাজার হাজার মানুষের এই শহর ছেড়ে যাওয়ার মিছিল। ইকবাল হলের ওখানে গিয়ে একটু ঘুরলাম, ঘুরে দেখলাম, কিছু দেখতে পেলাম না তখন। আমার বন্ধু ছিল কালীরঞ্জন শীল, সে তখন জগন্নাথ হলে থাকতো। তো ওখানে গিয়ে মানে শুনলাম যে অনেক মৃতদেহ পড়ে আছে এবং আমাদের বন্ধু এই শীলও ওখানে ওর মধ্যে আছে। পরবর্তীকালে অবশ্য জেনেছি যে সে লাইনে দাঁড় করিয়েছিল, কিন্তু তার গুলিবিদ্ধ হয়নি। যখন গুলি করলো সবাই পড়ে গেল, ও পড়ে গেছে, হ্যাঁ, ওনাকে আর লাগে না। হ্যাঁ, এইগুলো গল্প, ঘটনা, এগুলো ঘটনা সবাই জানে। এরপরে তো আমার ওই আবাসস্থলে গিয়ে পৌঁছালাম, তারা সবাই প্রস্তুতি নিচ্ছে যে চলে যাবে ওপারে ইয়েতে জিঞ্জিরায়। হ্যাঁ। 28 তারিখ কি 29 তারিখে আমরা জিঞ্জিরায় গেলাম। ও, তাহলে তো আপনার জিঞ্জিরার গণহত্যারও হ্যাঁ, সাক্ষী। সুবড্ডা গিয়ে আমরা উঠলাম ওদেরই পরিচিত এক ভদ্রলোকের বাড়িতে। এবং আমরা যেদিন ওখান থেকে নৌকা যোগে, ওদের বাড়ি হচ্ছে শাইনপুকুর, নৌকা যোগে যখন নাকি শাইনপুকুর যাব, নৌকা ঠিক করা হয়েছে, তখন এখন শাইনপুকুর যাইতে লাগে 2 ঘন্টা, আর তখন লাগতো 18 ঘন্টা। নদীপথ একমাত্র উপায় ছিল। এবং আমরা যখন একটা নদী পার হয়ে ওই মেঘনার দিকে যাচ্ছি, তখন শুনলাম যে ব্যাপক গোলাগুলি, এবং যে আমাদের আশ্রয়দাতা সেই ভদ্রমহিলা দৌড়ে আসতেছেন তার শিশু পুত্রটাকে নিয়ে। দৌড়ে এসে আমরা দেখলাম যে আরে, সঙ্গে সঙ্গে নৌকা পাড়ে ভেড়ানো হলো, ওনাকে তোলা হলো, তোলার পরেই সে অজ্ঞান হয়ে গেল। এর মধ্যে অনেক বৃদ্ধ, ওদের পরিবারের অনেকেই যাচ্ছে। তারপরে গিয়ে উঠলাম সেই শাইনপুকুর, পদ্মার পাড়। সেখান থেকে গেলাম নবাবগঞ্জ, আজিজপুর থেকে একটা পর্যায়ে ঢাকায় এলাম। ঢাকায় এসে মনে হলো যে টাঙ্গাইলে যাই। শুনলাম যে রাস্তায় প্রচুর চেক হয়, সেই চেকের সম্মুখীন আমিও হলাম। সব দেখলো দেখে টেকে বললো কী কারণে হলো, ছেড়ে দিল। 2-1 জনকে সম্ভবত রেখে দিল। টাঙ্গাইল গিয়ে আমাদের বাড়িটায় যেখানে আমরা থাকতাম, সেই বাড়িটা দেখছি যে শূন্য, তালা লাগানো, 2-1টা মুরগি ঘুরে বেড়াচ্ছে। তখন সন্ধে হয়ে গেছে। আমার বাবা তখন টাঙ্গাইল ওই হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার। তা আমি ওই অফিসে আসলাম, পোস্ট অফিস বন্ধ, পেছনে একটা মেস মতো ছিল, সেখানে লোকজন আছে। তারা বলল যে মাস্টার সাহেব যে কোথায় গেছেন, আমরা তো বলতে পারবো না। তা আমি বললাম যে আমি এখন কি করবো, বলতে কি আর বলবো তোমাকে। তখন আমার মনে হলো আমার মামা বাড়ি ওখান থেকে 6 মাইল দূরে। সন্ধ্যার সময় শহরে কোনো যানবাহন নেই, শুধু আর্মির কিছু গাড়ি যাতায়াত করছে। তার মধ্যে গিয়ে লুকিয়ে গিয়ে রাত্রি প্রায় 9টা-10টার দিকে পৌঁছালাম মামা বাড়ি। সেখানে দেখলাম যে হ্যাঁ, আমার মা, বাবা, ভাই বোনেরা সবাই আছে। তা আমাকে যাওয়ার পর তারা ধরে নিয়েছিল যে আমি ওদের মারাই গেছি। একটা সাংঘাতিক একটা দৃশ্যের অবতারণা হলো। ওইখানে 3-4 দিন পরেই আবার সেনাবাহিনী ওই গ্রামে আক্রমণ করলো। আমরা পাহাড়ে গিয়ে উঠলাম। তখন জানলাম যে কাদের সিদ্দিকী বলে একজন তরুণ, তিনি সংগঠিত করার চেষ্টা করছেন। তো তাকে খবর দিলাম, তার এক খুব ঘনিষ্ঠ জন আমাদের সাথে ছিল। তো উনি আসলেন, আসার পরে ওনার সঙ্গে কথাবার্তা হলো। একটা তরুণ একজন, তার হাতে একটা গান। তো তারপরে ওখানে থেকে আমাদের বাড়ি প্রায় 10 মাইল দূরে আমাদের গ্রামের বাড়ি, ভাবন দত্ত, সেটা হচ্ছে ঘাটেল থানায়। সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর ওখানকার যে কুম্ভকার যারা, তারা এসে বলল
যে দাদা, আমাদের এখানে একটা যুদ্ধ হয়েছিল, আমরা অনেক অস্ত্র গোলা বারুদ পেয়েছিলাম, তা আমরা আমাদের যে পুন বলে ওটাকে ফার্নেসের ভিতরে ঢুকিয়ে রেখে ওটা কাদা দিয়ে লেপে দিয়ে গাছ বুনে দিয়েছি। এখন আপনারা যদি মুক্তিবাহিনী করেন বা যুদ্ধ করেন, আপনারা নিয়ে যেতে পারেন। আবার কাদের সিদ্দিকীরে খবর দিলাম, উনি এলেন ওনার দলবল নিয়ে, আমরা গিয়ে সেই অস্ত্র উদ্ধার করে ওনাকে দিলাম। প্রথমে এলএমজি এবং কয়েক বস্তা গুলি, আরও কিছু অস্ত্রশস্ত্র। এরপরেই মুক্তিযুদ্ধের সূচনা হলো আমাদের ওখানে। তো এই প্রাথমিক পর্যায়ে আমি কাজকর্ম করি আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনি। আমারই সব পরিচিত জন। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে কোন বর্ডার দিয়ে আপনি ইন্ডিয়াতে ঢুকলেন? আচ্ছা, আমি গেলাম ওই সিএনবি বর্ডার বলে এটাকে, কুমিল্লার। তো এই দিক দিয়ে? কুমিল্লার, হ্যাঁ। তারপরে আগরতলা হয়ে কলকাতা। প্লেনে? না, সে এক জার্নি বটে। প্রথমে আগরতলা থেকে ট্রাকে উঠলাম, করিমগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে নামলাম। নামার পরে ট্রেনে 3 দিন লাগলো কলকাতা যেতে। তারপর আপনি আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে? হাসান ইমামের সাথে দেখা হলো প্রথমেই। উনি বললেন যে আয়। গেলাম যেখানে রেকর্ডিং হয়। তা আমার একটা নাটক হয়েছিল মার্চ মাসের প্রথম দিকে টেলিভিশনে, আবার আসিব ফিরে। সেই নাটকের পাণ্ডুলিপিটা আমি নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে এটা রেডিওর মতো করে মৃত্যুহীন প্রাণ, এটা দিয়ে আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হলো। এরপরে আরো নাটক লিখেছি, ধারাবাহিক নাটক। আচ্ছা, আমরা তারপরে 72-এ আপনি আরণ্যক করছেন, সেই প্রসঙ্গে আসার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই, আবুল হাসান কবি নির্মলেন্দু গুণ, আপনারা 3 জন যে একই বাসায় থাকতেন, সেই কাহিনীটা একটু শুনিয়ে দেন। নির্মলেন্দু গুণের সাথে আমার পরিচয় হলো শ্যামগঞ্জ বলে একটা জায়গা আছে ময়মনসিংহে, ওর বাড়ি হচ্ছে বারহাট্টা। আমাদের একজন কমন ফ্রেন্ড ছিল নির্মলেন্দু গুণের সাথে, পড়তো দেলোয়ার হোসেন, ওরও আনন্দমোহন কলেজে পড়তো। সেই আনন্দমোহন কলেজে পড়তো যে, তো আমি ঢাকার থেকে, ওরা একটা বিচিত্র অনুষ্ঠান করবে ওই শ্যামগঞ্জে দেলোয়ার। তা আমাকে বলছে যে কিছু শিল্পী জোগাড় করে দাও। তখন অজিত রায়, খন্দকার ফারুক আহমেদ, এদের সঙ্গে আমার খুবই বন্ধুত্ব। তো তাদেরকে নিয়ে, আব্দুল আলিমও গেছিলেন, তাদেরকে নিয়ে ওখানে গেলাম। ওই সময় আমি লিখি স্বপ্নে পাওয়া বন্ধু, এই কারণে যে আমার রাত্রিবেলা একটা চোখের মধ্যে শুতে দিল, দেখি যে আরেকটা লোক আছে। লোকটাকে জানি না। সকালবেলায় ও একটু কাত হয়ে বলল যে আপনি মামুনুর রশিদ? আমি বললাম জি। আমি নির্মলেন্দু গুণ। এই দুজনের সাথে সম্পর্ক হলো এবং ওকে আমি ঢাকায় নিয়ে আসলাম। আমি তখন পলিটেকনিকে পড়ি। আপনি তাকে ঢাকায় এনেছেন? হ্যাঁ। তো বাংলা সাহিত্যে আপনার গুরুতর অবদান। ওর বইয়ে আছে এটা। আমি বললাম যে তুমি ঢাকায় আসো। ঢাকায় নিয়ে আসলাম। তো আবদুল্লাহ আবু সাইদের সাথে পরিচয় ছিল আমার আগের থেকে। যে প্রথমে সাইদ ভাইয়ের ওখানে নিয়ে গেলাম, যে একটা কবি। যে সাইদ ভাই বললেন যে তাহলে আপনাকে একটা চাকরি দিই। কি চাকরি? বিজ্ঞাপন সংগ্রহ করা। এবং একটা সাইকেলও দিলেন উনি। এবং সাইকেলটা কয়েকদিন পরে সে হারিয়ে ফেললো। আমার এখানেই থাকে, পলিটেকনিক ইনস্টিটিউটের যে হোস্টেল, সেখানে থাকে। তো এইরকম করতে করতে বন্ধুত্ব শুরু হলো। এর মধ্যে হাসানও এসে জুটলো। তা আমারও পলিটেকনিকের জীবন শেষ হয়ে গেল। এরপরে আমরা তখন টেলিভিশনে নাটক লেখা শুরু করেছি, আয় রোজগার হচ্ছে। তো ওই এলিফ্যান্ট রোডে একটা ছোট্ট ঘর আমরা ভাড়া করলাম। আমি করেছি, ওরা আমার আশ্রিত। তো খাটটাও আমার, খাটে আমি থাকি, কোনোদিন নির্মলেন্দু গুণ থাকে, কোনোদিন আবুল হাসান থাকে, আরেকজন মাটিতে। তখন নির্মলেন্দু গুণের ওই হুলিয়া কবিতা লেখা হচ্ছে, আবুল হাসানের কবিতা লেখা শুরু হয়েছে। দুজনের মধ্যে দ্বন্দ্ব এবং মধুর সম্পর্ক, এটা দেখছি। এবং এই করতে করতে 71 সাল এসে গেল। 71 সাল আসার পর তো আমাদের বাড়িঘর সব ছেড়ে দিতে হলো। আমি চলে গেলাম কলকাতায়।
নির্মলেন্দু গুণও চলে গেল কলকাতায়। আর আবুল হাসানকে আমরা আর খুঁজে পেলাম না, কোথায় গেল সে আবুল হাসান। ফিরে আসার পর ওর সাথে দেখা হলো। আচ্ছা, এবার আপনি বলেন আরণ্যকের প্রথম নাটক প্রযোজনা কোনটা ছিল? আচ্ছা, কবর। কবর। আচ্ছা, এর মনির মধ্যে চৌধুরীর কবর দিয়ে মনির চৌধুরীর কবর। এর আগে একটু বলা দরকার, সেটা হচ্ছে কলকাতায় থাকার সময় মুস্তফা মনোয়ারের সাথে দেখা হলো। তো মুস্তফা মনোয়ার বললো, এই তুমি একটা নাটক লেখো, আমরা এখানে, তখন স্বাধীনতা কবে হবে না হবে, আমরা এখানে নাটকটা করব। তো তখন আমি একটা নাটক লেখা শুরু করি এবং সেই নাটক প্রতিদিন লিখি, মুস্তফা মনোয়ারকে শোনাই, উনি আবার কারেকশন দেন। এই করতে করতে আমরা অক্টোবরের দিকে নাটকটা লেখা শেষ হলো এবং আমরা রিহার্সেলও শুরু করলাম ওখানকার যারা শিল্পী। এর মধ্যে আবিষ্কার করলাম আলী জাকেরকে। আলী জাকের তখন নিউজ পড়ে, পত্রিকা পড়ে, এই দেহ। তো আমি একটা সিরিয়াল শুরু করেছিলাম, মুক্তির ডায়েরি, রেডিওতে। তা আমি বললাম যে তুমি কি অভিনয় করবা? আমি তো অভিনয় পারি না, আমি দেখি না, একটু চেষ্টা করি। তোকে একটা আর্মি অফিসারের ভূমিকা দিলাম, খুব চমৎকার অভিনয় করলো। তারপর ওকে নিয়ে আসলাম মঞ্চ নাটকের রিহার্সেল যখন শুরু হবে, রিহার্সেল মোটামুটি রিহার্সেল শুরু হলো। এর মধ্যে তো দেশ স্বাধীন হয়ে গেল, আর এই নাটকটা করা হলো না। তো তখনই আমাদের কমিটমেন্ট হয়েছিল একসাথে নাটক দেখতাম, নাটক দেখে খুব উজ্জীবিত হতাম। উৎপলতার সাথে দেখা করতাম, সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতাম, ওনারা নাটক দেখাতেন। তো ওইটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ালো যে দেশে গিয়ে আমরা কি করব, দেশে গিয়ে আমরা নিয়মিত নাটক করব। এই এলাম ডিসেম্বরে আসার পর কি নাটক করা যায়, তখন দেখলাম যে কবর নাটকটা করা যায়, কারণ তার আগেই মনির চৌধুরী নিহত হয়েছে, শহীদ হয়েছেন। জি, হ্যাঁ, আলবদরের হাতে নিহত হয়েছে। এই মনির চৌধুরী আপনারা করলেন আরণ্যক, ঢাকা থিয়েটার এগুলি তো একই সময়েরই না, একটু পরে, ওরা একটু পরে। তাহলে আপনারটাই প্রথম বাংলাদেশে হ্যাঁ, ঢাকার মঞ্চ গ্রুপ থিয়েটার। এবং সেই সাথে একটা বড় আলোড়ন সৃষ্টি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। ড্রামা সার্কেল কি আগে থেকে ছিল? ড্রামা সার্কেল তো পাকিস্তান আমলে, ড্রামা সার্কেল পাকিস্তান আমলে নাগরিকও চেষ্টা করেছিল, নাটক নামাতে পারেনি। এইটা একটা হলো। আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যচর্চা, হল কেন্দ্রিক নাট্যচর্চা, যেটার আউটকাম হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ, সেলিম আল দিন, তারপর মহামিদ, লিয়াকতুল ইলাহি। হ্যাঁ, লিয়াকতুল ইলাহি আরও অনেক পরে। তারপর নাট্যচক্র তৈরি হলো, মহামিদ যেটা করেছিলেন। তারপর থিয়েটার একদিক থেকে নাটক প্রযোজনা, আরেক দিক থেকে থিয়েটার পত্রিকা। এইটা আমাদের একটা বড় ধরনের রামেন্দ্র মজুমদারের অবদান, এখনো সেটা চলছে। আচ্ছা, আপনি তো টেলিভিশনে অসংখ্য নাটক লিখেছেন, রেডিওতে, টিভিতে। আপনার নিজের লেখা নাটকগুলির মধ্যে আপনার সবচাইতে, এখন যদি একটা দুইটা নাটকের নাম বলতে বলি, কি বলবেন? এটা এইভাবে বলা মুশকিল। যেমন ধরুন ধরো আমার যে নাটকটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল সেটা বলতে হবে। এখানে নঙ্গর খুব আলোড়ন সৃষ্টি করলো। সেতু কাহিনী, এরপরে একটি সেতুর গল্প, সাম্প্রতিক, এবং এরপরে বাঁচা, এরকম অনেক নাটক হলো আর কি। একটা অপূর্ব সংলাপ ছিল একটা নাটকে আপনার, হ্যাঁ, ওই যে মারা গেছে না বউ, হ্যাঁ, তো বলছে যে ভাগ্যবানের মরে গরু, সাম্প্রতিক, হ্যাঁ, ভাগ্যবানের বউ মরে, অভাগার মরে গরু। আর আরেকটা ডায়লগ ছিল যে মানুষ কেন বলছে, তো মেয়ে মানুষ, হ্যাঁ, গরিবের পুরুষের হাতের ময়লা। হ্যাঁ। এটা মনে হয় আমাদের ওই যে আপাটা, নিশাত আপা না, মারা গেলেন, উনি অভিনয় করেছিলেন, ওই যে অপারেটরের দায়িত্ব পেয়েছিল, টেলিফোন অপারেটর। ওইটা খুব সুন্দর, মানে নারীবাদী নাটক। ওই সময়ে চিন্তাটা তো নতুন, নারীবাদ তো তখনও বাংলাদেশে ভালো মতো এসে পৌঁছায় নাই। আপনি তখন খুব সুন্দর নাটক করেছেন, মনে আছে আপনার? হ্যাঁ, ওই সময় আরেকটা সিরিয়াল করেছিলাম আমি, সময় অসময়, ওই যে খুব সুন্দর,
হ্যাঁ, সুন্দর হতো। হ্যাঁ, আর মঞ্চে আপনার নিজের লেখা নাটকের মধ্যে কোনটা প্রথম আলোড়ন সৃষ্টি করলো যে নাটকটি, সেটা হচ্ছে ওরা কদমালি। ওরা কদম? ওরা কদমালির পরে একটা ট্রিলজির মতো করলাম, ওরা কদমালি, ওরা আছে বলেই এবং ইবলিশ। এই তিনটাই খুব আলোড়ন সৃষ্টি করেছিল 70-এর দশকের 76 সাল থেকে। 76 সাল থেকে 82 সাল পর্যন্ত এই তিনটি নাটক খুব আলোড়ন সৃষ্টি করলো। এরপরে তো অসংখ্য নাটক করেছি। ফিল্ম করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন। হ্যাঁ, তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এর আগের সরকার যখন জুলুমের একটা শাসন তৈরি করেছিল, ওই সময় আপনি লিখেছিলেন প্রথম আলোতে, বেশ প্রতিবাদী লেখাই লিখতেন। একটা সময় বললেন যে জয়নুল আবেদিনকে উদ্ধৃত করে যে আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, মনে আছে আপনার সেটা? একটু বলবেন সেই প্রসঙ্গটা। রুচির দুর্ভিক্ষ, যে তখন আমরা দেখতাম যে আমরা সবাই দেখেছি, তুমিও দেখেছ, যে ইউটিউব এসেছে এবং ইউটিউবে যথেচ্ছাচার নাটকের নামে, চলচ্চিত্রের নামে যথেচ্ছাচার হচ্ছে এবং রুচি, জনরুচিরও একটা অধঃপতন হয়েছে। এই তখন আমি বলেছিলাম যে দেশে একটা রুচির দুর্ভিক্ষ চলছে, যেখানে হিরো আলম একটা বড় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। এখন বাংলাদেশে যে ডানপন্থার উত্থান, হ্যাঁ, আমাদের বাংলাদেশ তো উদার, আমরা ধর্মপ্রাণ, মুসলমানরা ধর্ম পালন করে, আমরা সবাই ধর্ম পালন করি, আমরা পরিবারগুলি ধর্মীয় আচার অনুষ্ঠান প্রথা সব মান্য করি, সবাই করি। কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের আদিবাসী, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের এখানে উর্দু স্পিকিং অনেক মানুষ আছেন, সবাই মিলে সুখে শান্তিতে থাকবো, এটাই তো আমাদের স্বপ্ন, কল্পনা। ওইরকমই একটা দেশ ছিল এবং সুফি প্রভাব খুব বড়। এখানে তো প্রধানত সুফি সাধকেরাই ইসলাম ধর্মটা প্রচার করলেন। আমি আমার আব্বার কথা আপনি বলছেন যে আমি লিখেছি যে আমার আব্বা তো ওই সুফি ঘরানার মানুষ ছিলেন, দরবেশ ছিলেন, নামাজ পড়তেন, আবার আমরা গান করি, নাটক করি। আমিও ছোটবেলায় নাটক লিখতাম, নাটক করতাম, খুবই উৎসাহিত করতেন, খুশি হয়ে যেতেন যে আমি নাটক লিখেছি, সেটা মঞ্চস্থ হচ্ছে। সেই বাংলাদেশটাকে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেললাম। হ্যাঁ, এবং হারিয়ে ফেললাম, এটার কারণ হচ্ছে শাসক গোষ্ঠী। কারণ হচ্ছে শাসক গোষ্ঠী দেখেছে যে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা সম্ভব, এবং ধর্মকে তারা, যে সেকুলার পলিটিক্স যারা করেন, তারাও কিন্তু এটা ব্যবহার করতে শুরু করে, খুবই অপব্যবহার করেছে এবং অপব্যবহার, তাদের অপকর্মগুলি ঢাকার জন্য ধর্মকে আবরণ হিসেবে বা ঢাল হিসেবে ব্যবহার করতে গিয়ে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক প্রীতিময় একটা সমাজ ছিল, এটাকে নষ্ট করে দিয়েছে। না, এই যে ধরো আমার জন্ম তো পাকিস্তান হওয়ার একটু পরে, তো আমরা জন্মেই দেখেছি যে আমাদের বন্ধুরা, আমার স্কুলে যখন পড়ি তখন দেখতাম যে হিন্দু বন্ধুরা চলে যাচ্ছে, ভারতে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, শিক্ষকরা চলে যাচ্ছে, ভালো ভালো শিল্পীরা চলে যাচ্ছে, এবং তাতে একটা বড় ধরনের শূন্যতার সৃষ্টি হয়েছিল। কিন্তু 52-র ভাষা আন্দোলন এই শূন্যতাকে কিন্তু অনেকটা পূরণ করে এনেছে। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, এই চেতনাকে কিন্তু ধারণ করত। এবং এটা তুমি খেয়াল করে দেখো যে তারপরে কি পরিমাণে কবি, সাহিত্যিক, উপন্যাসিক, গল্পকার, গায়ক, কম্পোজার এদের তৈরি হয়েছে 60-এর দশক জুড়ে। 52 সালের জাতক এবং জাত, মানে যারা এটাকে জন্ম দিয়েছেন এবং যারা এর মাধ্যমে জন্ম দিয়েছেন, জন্মগ্রহণ করলেন, হাসান হাবিবুর রহমানরাও যেমন ছিল, পরবর্তীকালে আপনাদের ব্যাচটা, সবটা মিলেই তো বাংলাদেশটাকে তৈরি করলো। এই যে তৈরি করলো, এর সামগ্রিক চেতনা কিন্তু একটা অসাম্প্রদায়িক চেতনা, এবং যে সুফি আদর্শের কথা যেটা বললে, সুফি আদর্শ ভিত্তিক, এবং সেটা কিন্তু একটা চমৎকার ব্যাপার, এবং যার অনুপ্রেরণায় কিন্তু মুক্তিযুদ্ধ। যেমন আমি একটা গল্প মাঝে মাঝে, গল্প না, একটা ঘটনা মাঝে মাঝেই বলি। ওই যে বলেছি যে আমি টাঙ্গাইলের গ্রামে গেলাম, ওই গ্রামে আমার একটা বন্ধু ছিল ঠাকুর দাস। একদিন এরকম যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় পাহাড়ে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি, সবাই আমরা ক্ষুধার্ত,
এই ডাল আর ভাত রান্না হচ্ছে। আমি আর ঠাকুরদাস পাশাপাশি শুয়ে একটু জীবনই এসেছে, ক্লান্তি। তো ঠাকুরদাস অর্থাৎ বলে উঠল, বন্ধু, এই যে এত যুদ্ধ বিগ্রহ, এত কষ্ট করছি আমরা, এরপরেও কি আমরা এই দেশে থাকতে পারব? আমি খুব ক্ষেপে গেলাম ওর উপর। তুই বলিস কি? একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্যই তো আমরা যুদ্ধ করছি। কার জন্য যুদ্ধ করছি? তুই যাতে থাকতে পারিস, আমি যাতে থাকতে পারি, আরো যারা আছে সবাই যাতে থাকতে পারে এই দেশে, তার জন্য তো যুদ্ধটা। ও আমার ধমক খেয়ে একটু থামলো, থেমে আস্তে করে বলল, তারপরেও বন্ধু, বুকটার মধ্যে জানি কিরকম একটা হাহাকার। সেই ঠাকুরদাস কিন্তু ৭৫ সালের পরে থাকতে পারে না এই দেশে। ঠাকুরদাস এখন কোথায় আছে আমি জানি না। তো এই যে এটা হলো, মুক্তিযুদ্ধের পরেও এই ঘটনাগুলি ঘটলো, মাইগ্রেশন, এই দেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায় যে চলে যেতে শুরু করলো, এর রাজনৈতিক কারণটা কি? সেই কারণ যদি অনুসন্ধান করি আমরা, তাহলে দেখব যে হয়তো তারা বিশ্বাসও করে না, কিন্তু তারা কিন্তু ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। ব্যবহার করতে করতে এত শক্তিশালী হয়ে গেছে তারা, যে এখন আমরা সেই অসাম্প্রদায়িকতার কথা ভুলে যেতে বসেছি। সেখান থেকে আমাদের বাংলাদেশকে আবার আমাদের সম্প্রীতিময় বাংলাদেশ করতে হবে। দেশে একটা নতুন গণতন্ত্র, একটা আশাবাদ তৈরি হয়েছে। এই সরকার স্কুল কলেজে খেলাধুলা, সংস্কৃতির চর্চা গুরুত্ব দিতে চায়। তো সেসব ক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের সংস্কৃতি কর্মী, আমাদের নাট্যজনদের একটা ভূমিকা পালন করতে হবে। অবশ্যই। আমি ইতিমধ্যেই একটা বড় লেখা লিখেছি সমকালে, বেশ বড় লেখা, গত সংখ্যায় প্রকাশ হয়েছে, যে সেটা সরকার যখন করছে, এবং এর আগে তো 17 মাসের যে সরকার ছিল তারা তো বন্ধ করে দিচ্ছিল যে ক্রীড়া শিক্ষক এবং সঙ্গীত শিক্ষক বন্ধ। সেই জায়গার থেকে এনারা চেষ্টা করছেন, এটা আমাদের তাদেরকে সাহায্য করা উচিত। কিন্তু আমি কিছু সাবধানবাণী উচ্চারণ করেছি। সেটা হচ্ছে যে এই বিপুল সংখ্যক শিক্ষককে আমাদের পেতে হবে। প্রাইমারি স্কুল মানে কত লক্ষ প্রাইমারি স্কুল আছে, এতগুলি সঙ্গীত শিক্ষক আমরা পাবো কিনা, চিত্রকলার জন্য চারুশিল্পী পাবো কিনা, এবং হয়তো সংকট দেখা দেবে, তারপরেও পাওয়া যাবে। কিন্তু এখানে যেন দুর্নীতিটা না হয়। যেমন 16 লাখ টাকা দিয়ে প্রাথমিক স্কুলের শিক্ষকরা চাকরি নিয়েছে, তাহলে তো সর্বনাশ। জি, হ্যাঁ, এটা নিয়ে ভালো সাবধানবাণী উচ্চারণ করেছেন। এটাই কাজেই এই শিক্ষক নিয়োগের ব্যাপারে, যেমন আমি গ্রামের স্কুলে পড়েছি, তোমার সৌভাগ্য হয়েছে হয়তো রংপুর জেলা স্কুলে পড়েছ। গ্রামের স্কুলের সেই স্কুল হচ্ছে বাতার বেড়া, এই বাঁশের বাতার বেড়া, রাত্রিবেলায় শিয়াল থাকে, কিন্তু শিক্ষকরা খেতে পায় না, কিন্তু বেতনও কম, সেই বেতন আবার সারা মাসে একসাথে পায় না। সেই শিক্ষকদের খেতে দেখেছি আমি, কি কষ্ট। অথচ ক্লাসরুমে যখন তারা ঢুকতো, এক একটা সিংহ, অসাধারণ মূল্যবোধ, আদর্শবাদিতা এবং শিক্ষা জ্ঞান। এবং আমার মনে পড়ে 6 মাইল সাইকেল চালিয়ে আমাদের হেডমাস্টার স্কুলে আসতেন, মানে রোদ বৃষ্টি ঝড় ঝাপটা, তার মধ্যে ঠিক ওয়ার্নিং বেলটা যখন বাজত, তার সাইকেলের চাকাটা আমাদের স্কুলের সীমানায় পৌঁছাত। খুব সুন্দর বললেন। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে এরকম আদর্শবাদী শিক্ষক, সংস্কৃতি মনস্ক শিক্ষক, ক্রীড়া শিক্ষক শুরু করতে হবে। যদি নিশ্চয়ই সঙ্গীতের এত শিক্ষক পাওয়া যাবে না, যিনি আছেন তিনি সঙ্গীতের চর্চা অবশ্যই, এবং এটার জন্য পণ্ডিত হতে হবে। প্রাইমারি স্কুলের শিশুদেরকে উদ্বুদ্ধ করতে তা তো নয়। যেমন আমাদের মেয়েরা ফুটবল খেলছে, খুবই ভালো করছে। সারা বাংলাদেশ যদি এরকম খেলাধুলা, সংস্কৃতি চর্চা, নাট্য চর্চা এবং বই পড়া, আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের যে বই পড়া আন্দোলন, সেটাকেও যদি আমরা সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারি। এই সাঈদ ভাই সম্পর্কে নানান কথা ফেসবুকে লেখা হচ্ছিল, পরে আমি একটা বড় লেখা লিখেছি, এবং সেখানে আমি বলেছি, আলোকিত মানুষ চাই, চাই না, চাই। এবং আব্দুল্লাহ আবু সাঈদের যে ভূমিকা, যে মুক্ত চিন্তা 60-এর দশকে তিনি শুরু করেছিলেন, এখনও চলছেন। এখন ওনার বিশ্ব সাহিত্য কেন্দ্রে কীভাবে চলছে সেটা খুব প্রাচুর্যময় একটা জায়গা হয়েছে, কিন্তু উনি তো ওই জায়গাটা ছাড়েন নাই, যে আলোকিত মানুষ চাই।
25 লক্ষ থেকে 30 লক্ষ ছেলেমেয়ের কাছে বাছাই করা 10টা বই নিয়ে প্রতি বছর যাওয়া, তার একটা সুফল তো বাংলাদেশ অবশ্যই পাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। ধন্যবাদ তোমাকেও। শুধু আমরা এতক্ষণ আরেকজন আলোকিত মানুষের কথা শুনলাম, মামুনুর রশিদ, আমাদের অগ্রগণ্য অগ্রজ নাট্যজন, পথিকৃৎ ব্যক্তিত্ব। তার জীবনের পথচলার এই গল্প আমাদের পথচলাকে ঋদ্ধ করুক, বাংলাদেশ সম্প্রীতিময় আলোকিত একটা বাংলাদেশ হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন।